আমার শাশুড়ি আমাকে বলেছিলেন, এতদিন বড়লোকের অন্ন ধ্বংস করেছিস, এখন বুঝবি অভাব কাকে বলে। আমার ছেলেকে ছাড়া এখন তো তোর ঘরের বিদ্যুতের বিল দেওয়ারও ক্ষমতা নেই। ঢাকার ফ্যামিলি কোর্টের সামনের তপ্ত পিচ ঢালা রাস্তাটা তখন আগুনের মতো পুড়ছে, ঠিক মীরার বুকের ভেতরের দহনটার মতোই। 5 বছরের একটা সাজানো সংসার আজ কাগজের এক টুকরো দলিলে ধুলোয় মিশে গেছে। মিসেস চৌধুরী তার দামি শিফন শাড়ির আঁচল ঠিক করতে করতে বাঁকা হাসলেন। মীরার সাধারণ সুতির কামিজ আর হাতে ধরা ছোট সুটকেসটার দিকে তাকিয়ে তিনি তাচ্ছিল্যের স্বরে বললেন, আমার ছেলেকে ছাড়া এখন তো তোর ঘরের বিদ্যুতের বিল দেওয়ারও ক্ষমতা নেই মীরা। এতদিন বড়লোকের অন্ন ধ্বংস করেছিস, এখন বুঝবি অভাব কাকে বলে। মীরা চুপ করে রইল। তার এই নীরবতাকে আরিয়ান আর তার মা সব সময় দুর্বলতা ভেবে এসেছে। আরিয়ান তার ব্র্যান্ডের ঘড়িটা ঠিক করতে করতে বলল, মা ঠিকই বলেছেন, আমাদের এই আভিজাত্য, আমাদের স্ট্যাটাস, এসব তোমার মতো সাধারণ মেয়ের জন্য ছিল না। তোমাকে যে বিয়ে করে রাজপ্রাসাদে রেখেছিলাম সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যাক, কাঁধ থেকে একটা মস্ত বড় বোঝা নামলো। আরিয়ানের কাজিনরা আর তার ছোট বোন রিমি তখন নিজেদের মধ্যে ফিস ফিস করে হাসাহাসি করছিল। রিমি একটু এগিয়ে এসে বলল, বড় ভাইয়া ওকে উদ্ধার করেছিল ওই সস্তাগুলি থেকে, এখন আবার ওখানে ফিরে যাচ্ছে। আচ্ছা মীরা ভাবি, এখন থেকে কি আবার লোকাল বাসে ঝুলে ঝুলে যাতায়াত শুরু করবে? অপমানের প্রতিটি তীর মীরার কানে এসে বিঁধছিল। এই 5 বছর সে শুধুই দিয়ে গেছে ভালোবাসা, যত্ন আর আত্মসম্মান। সবই বিলিয়ে দিয়েছে চৌধুরী বংশের আভিজাত্য রক্ষা করতে। মিসেস চৌধুরী মাঝে মাঝে মীরার ব্যাগ তল্লাশি করতেন, যেন সে কিছু চুরি করে বাপের বাড়ি না পাঠায়। অথচ মীরা কোনোদিন টু শব্দটিও করেনি। কোর্টের লিফটের দরজাটা যখন খুলল, মীরা শান্ত পায়ে ভেতরে ঢুকলো। তবে লিফট বন্ধ হওয়ার ঠিক আগে সে একবার স্থির দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকালো। একটা বিষয়ে তোমরা ঠিক, মীরা ধীর স্থির কণ্ঠে বলল, কে কাকে ছাড়া টিকে থাকতে পারে সেটা বোঝার জন্য 30 দিনই যথেষ্ট। ক্ষমতার দাপট তোমাদের চোখে ছানি ফেলে দিয়েছে। আরিয়ান উচ্চস্বরে তাচ্ছিলের হাসি হাসলো। এখন কি মেকি মোটিভেশনাল স্পিচ দিচ্ছ নাকি অভাবের তাড়নায় মাথাটা বিগড়ে গেল? মীরা মৃদু হাসল, যে হাসিতে ছিল প্রচ্ছন্ন এক রহস্য। না, আমি শুধু তোমাদের আগামী রোববার আমাদের বাড়িতে একটা সাধারণ খাবারের দাওয়াত দিচ্ছি। অন্তত শেষবার দেখে যেও তোমাদের দয়া আর টাকা ছাড়া আমি কেমন আছি। মিসেস চৌধুরীর চোখে ক্রূর আনন্দ ঝিলিক দিয়ে উঠল। তিনি ব্যঙ্গ করে বললেন, তা কোনো রাস্তার ধারের ঝুপড়িতে দাওয়াত দিচ্ছ মা, নাকি কোনো সস্তা মেসের বারান্দায় ভাড়া করে নাটক সাজাবে? চৌধুরীরা কিন্তু ডাল ভাত খায় না, সেটা মনে রেখো। ঠিকানা যথাসময়ে পৌঁছে যাবে। এইটুকু বলে মীরা লিফটের বোতাম চাপল। কোর্ট বিল্ডিং থেকে বেরোতেই রাস্তার মোড়ে একটা কালো চকচকে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সাধারণ মানুষ গাড়িটার দিকে আর চোখে তাকাচ্ছে। মীরা এগিয়ে যেতেই ইউনিফর্ম পরা এক প্রবীণ ড্রাইভার সসম্মানে দরজাটা খুলে দিল। ম্যাডাম মীরা, আমরা কি বনানীর বাসায় যাব? হ্যাঁ মতিন সাহেব, সব চুকে বুকে গেছে, চলুন বাসায় ফিরি। গাড়ির এসির ঠান্ডা বাতাসে বসে মীরা জানালার বাইরে তাকালো। দীর্ঘ 5 বছর পর সে বুক ভরে নিঃশ্বাস নিল, যেন বুকের ওপর চেপে বসা হিমালয়টা আজ নেমে গেছে। মীরা চৌধুরী নামের সেই অস্তিত্বটা আজ থেকে মৃত। মীরা খান, যাকে চেনার বা জানার চেষ্টা আরিয়ান বা তার পরিবার কোনোদিন করেনি, আজ সে নিজের আসল পরিচয়ে ফিরে যাচ্ছে। 3 সপ্তাহ পরের কথা। চৌধুরীদের ড্রয়িং রুমে তখন একটা হুলস্থুল পড়ে গেছে। তাদের হাতে একটা দামি আইভরি কাগজের ওপর সোনালি হরফে লেখা আমন্ত্রণপত্র। কার্ডের মান আর রুচি দেখে আরিয়ান কিছুটা ভরকে গেল। মা, এটা কি আসলেই মীরা পাঠিয়েছে? এই কার্ডের যা দাম, ওর 3 মাসের চলার খরচ হয়ে যাওয়ার কথা। আরিয়ান ভ্রু কুঁচকে বলল। মিসেস চৌধুরী কার্ডটা ছুঁড়ে ফেলে দিলেন। আরে রাখ তোর কার্ড, নিশ্চয়ই কোনো নতুন শিকার ধরেছে। কোনো বুড়ো ধনকুবেরের আন্ডারে হয়তো কাজ জুটিয়েছে। নিজেকে বড় দেখানোর চেষ্টা করছে। ও আমাদের অপমান করার ফোন দিয়ে এঁটেছে। আরিয়ানের ছোট বোন রিমি উত্তেজিত হয়ে বলল, চলো না মা, আমরা সবাই যাই, পুরো গোষ্ঠী নিয়ে যাব, দেখি ও কত বড় লোক হয়েছে। ওর ওই সস্তা নাটকের পর্দা আমরা সবার সামনেই ফাঁস করে দিব। সেই পরিকল্পনা অনুযায়ী রোববার বিকেলে চৌধুরী বংশের প্রায় 30 জন আত্মীয় স্বজন সবচেয়ে দামি পোশাক আর অলংকার পরে হাজির হলো। তাদের উদ্দেশ্য ছিল মীরার দরিদ্র দশা দেখে একচোট হাসাহাসি করা এবং তাকে সামাজিকভাবে ছোট করা। কিন্তু যখন তাদের গাড়িগুলো বনানীর সেই সংরক্ষিত এলাকার এক বিশাল কালো লোহার গেটের সামনে পৌঁছালো, সবার চোখ কপালে উঠল। গেটের ওপর বড় বড় পিতলের হরফে লেখা, খান ম্যানশন। সিকিউরিটি গার্ডরা তাদের পথ আটকে ধরল। আরিয়ান জানালার কাঁচ নামিয়ে চিৎকার করে বলল, আমরা মীরার মেহমান, সরো। সিকিউরিটি গার্ডটি ইন্টারকমে কার সাথে যেন কথা বলল। তারপর অত্যন্ত গম্ভীর স্বরে বলল, মীরা খানের ব্যক্তিগত বাসভবনে আপনাদের স্বাগতম, গাড়ি ভেতরে পার্ক করুন। ভেতরে ঢোকা মাত্রই সবার মুখ চুন হয়ে গেল। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত সবুজ লন, মাঝখানে রাজকীয় ঝর্ণা আর শ্বেত পাথরের তৈরি এক বিশাল প্রাসাদ। আরিয়ান থমকে দাঁড়িয়ে পড়ল। সে তো জানত মীরা এক এতিম, সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, কিন্তু এই সম্পদ, এই আভিজাত্য তো তার নিজের পরিবারের চেয়েও কয়েক গুণ বেশি। মিসেস চৌধুরী কাঁপা গলায় বললেন, ভুল করছি না তো আমরা? এটা কি মীরার বাড়ি?
ঠিক তখনই সদর দরজা খুলে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলেন এক নারী, পরনে দামি সিল্কের শাড়ি, গলায় হীরের নেকলেস, যার দুতিতে রোববারের বিকেলের রোদও ম্লান হয়ে যাচ্ছে। সে মীরা, কিন্তু এই মীরাকে তারা কেউ চেনে না। মীরা সিঁড়ি দিয়ে নামতে নামতে শান্ত গলায় বলল, আপনারা আসতে দেরি করে ফেললেন। আজ ঘর থেকে আবর্জনা পরিষ্কার করার দিন। তবে যাক, আপনারা এসেছেন যখন, শেষ দৃশ্যটা দেখেই বিদায় হন। আরিয়ান বিড়বিড় করে বলল, মীরা, এইসব কি? মীরা হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো মমতা ছিল না। আরিয়ান, তুমি বলেছিলে না চৌধুরী বংশের ক্ষমতা কত? এখন দেখো সেই ক্ষমতার ভিত কত নড়বড়ে ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদেরকে একটা সংগৃহীত গল্পের প্রথম অংশ পড়ে শোনাচ্ছিলাম। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন, এবং গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ হাফিজ।